ছয় ছিল আমার বড় হয় ভারতের অতীত হতে চলেছে, প্রভাত হয়ে আসছে, সমস্ত বাড়ি আশেপাশে যেন রামায়ণের ধ্বনি হয়, শঙ্খ ধ্বনি উলধ্বনি হয়, সকলে যেন রাম রাম রয়েছে। না না না, রাত্রে দুর্যোগের ফলে আবার সমস্ত প্রশ্রয়ীদের আমিও বাসর ঘরকে পরিত্যাগ করি দূরে চলে গেছিলাম। ওই তো আমি প্রবেশ করি, আমি চলে যাই এই বাসরের দিকে। কিন্তু দেখি আমি ওদেরকে গিয়ে দর্শন করছি, না আবার কণ্ঠে ভেসে আসছে, আবার কণ্ঠে ধ্বনি ভেসে আসছে যেন কান্নার রোল, কে যেন বাসরে না, কখনো তারা হাসতে পারে, কখনো কাঁদতে পারে, তারা যুবক ও যুবতী। কিন্তু কিন্তু আমার সোনার কণ্ঠস্বর আমার ভেসে আসে, তবে কি সোনা তুমি বাসর ঘরে প্রবেশ করেছ? সোনা স্বামী, স্বামী সোনা, ছি 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 সোনা, তুমি একটি নারী হয়ে মায়ের মমতা স্নেহ ভালোবাসাকে একটি রাত্রি রাখতে পারলে না, নিষিদ্ধ ভাবনা হতে বাসরে প্রবেশ করলে তুই করে আমি সমস্ত মান সম্মান আমার ধুলায় মিশ্রিত করে দিয়েছ। দেখো না আমার এলাকায় দিয়ে আর বেঁচে নেই গো। অসম্ভব অসম্ভব অসম্ভব, অন্য কিছু নয়, তোমার মায়া মমতা স্নেহ এই তোমাকে টেনে নিয়ে এসেছে। মায়া মায়ের অধিকার থেকে তুমি বঞ্চিত নও, কিছু মানে না, বললে তুমি একটু মাত্র বিলম্ব করতে আমি অসর মরবে, তুমি বাসরে প্রবেশ করেছ। কি বললে তুমি জানো? লখায় আমার কথা মনে রাখো। আরে বলবে কি করে? প্রত্যেকের বাসর হয় রাজপ্রাসাদ, তার বাসর আমি করেছি সাঁওতালের ভিতরে বলে একটু মান অভিমান করিয়াছি, হয়তো তার জন্য তোমার সঙ্গে বার্তা লাভ করে, তাই বলে দুঃখ নয়, কথাই কথাই আমার পুত্র। দেখি 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 সোনা সোনা, একে দর্শন করছি, পুষ্পের পালঙ্ক পরিত্যাগ করে আমার লখাই কেন ভূমিসাপ্ত হয়েছে। লখাই বাছা, খগন খগন, ও বাছা লখাই, ওরে মানিক, ওরে একবার কথা বল, কথা বলে আছে, কথা বল। দেখি সোনা সোনা, আমি এত করে ডাক দিচ্ছি, বাচ্চা খবর বলে লখাই বলি, সে কেন আমার সেই কথা বলি না? আর কি কথা বলবি না? সর্বঙ্গ সর্বঙ্গ যেন কালি হয়ে গেল, গৌরবর্ণ অঙ্গ কেন নীল বর্ণ হয়ে গেল। সোনা বলো না। লখাই
হলো কি হলো রে লেখা শুধু তুমি আমার কাছে আশীর্বাদ দাও যাবো যাবো বৌমা আমি তোমাকে সুন্দর করে আশীর্বাদ করবো হ্যাঁ হেতাল গোষ্ঠী খানা দিয়ে তোমার বাতাসকে ফেলে দিলাম দূরে দুই হস্ত দিলে করি আশীর্বাদ যাও তুমি যাও গঙ্গাই ভেসে তুমি হবে একদিন জম চন্দালিনী ভেসে শ্বশুর বাবা গো আমি চলে যাই বাবা আমি চলে আমি চলে যাই বাবা আমি চলে আজ এই গঞ্জরিয়ার ঘর থেকে তোমারে মৃত্যুপতির সঙ্গে সকলে মিলে আমরা গঙ্গায় ভাসাইলাম। নমস্কার, আজকের মতো পর্ব এখানে থাকলো। আগামীকাল তুমি চলে যাও, তুমি সে প্রভু শ্রীরামের কাছে যাও, তুমি শ্রীরাম কাছে চলে এসো। নাগিনী বলো মা চলে এসো। এই দেখো নাগিনী, এই হলো নিশ্চিতের লহর বাসর ঘর। ঈশান কোণে রয়েছে সূর্যের পরিমাণ চিত্র, নিঃশ্বাসে গলিয়ে মনকে প্রবেশ করবে লহর বাসর ঘরে।
তাই গিয়ে তুমি দংশন করে আসো সেই বালালক্ষ্মীকে। বেশ মা, আমি তাই করবো। যদি কোনো বিপদে পড়ি মা, তাহলে তুমি আমার ডাকে সাড়া দিও। একি, তারা কি সুন্দর করে ঘুমিয়ে আছে গো। আমি কেমন করে এই চাঁদের পুত্র লক্ষ্মীপুরকে আমি দংশন করবো মা, বলো না। আমার যে বড় বিপদে ফেলে দিলে মা তুমি। আমি পারবো না মা, আমি পারবো না, আমি পারবো না। এই চাঁদের পুত্র লক্ষ্মীপুরকে দংশন করতে। একবার থেকে দিয়ে দে বাবা, আমি যে তোর দংশন করতে এসেছি। লোখাই রে, ওই লোখাই, ওই আমি কেন আসিলাম রে মায়া বেদংশী ওই আমি কেন বাঁচিলাম রে মালা বেদংশীতে। আরে জাগো জাগো রে বালা, না জেগে কথা বলো রে। হয়ে এলো ভোর, তবু নাহি শুনতে পাই কান্নার রোর। বালাকে দংশন করতে যদি এত লাগে প্রাণে ব্যথা, কি করে মুখ দেখাবে সর্বপরে মাথা। ব্যঞ্জন খাও বেটি সঙ্গে নাম পারো, লক্ষ্মীকে দংশন করতে এত বিলম্ব করো। যদি মায়া কান্না ছাড় নাগিনে মায়া কান্না ছাড়ো, তোমার কান্না থেকে আমার কান্না বড়। নাগিনী, আমার কার্য কেন করছো না তুমি? কি হয়েছে বলো একটিবার। ওগো মা, আমি কেমন করে দংশন করবো এই চাঁদের পুত্র লক্ষ্মীপুরকে? তার যে আমি দোষ খুঁজে পাই না। বুঝতে পেরেছি না তার আজ সম্পূর্ণ অঙ্গটা রয়েছে পবিত্র, কোন অপবিত্র পাপের চিহ্ন নেই বলে তুমি আজ দংশন করতে পারছো না। শোনো লাগিনি, বলো মা। শোনো লাগিনি, বাসর ঘরে দেখো ব্রহ্মদ্বীপ পরিচালিত রয়েছে। সেই ব্রহ্মদ্বীপকে নিবেশতে মিশে তীর হস্তে ধারণ করে বালা রঙ্গ দ্বীপে চিটাইয়া বালারঙ্গ হবে অপবিত্র। পদতলে রইবে মাথা নত করিয়া, পদাঘাত যদি করে গড়বে দংশন, নচেত ফিরিয়া আসবে আমার শ্বশুর ভুবন। বেশ মা, আর এইদিকে দেবী পদ্মাবতী সমুদ্রের ফেনা এবং অঙ্গের ঘাম দিয়ে মশা সিঞ্চন করে পাঠাইলাম সেই বাসন করে। ঝাঁকে ঝাঁকে পড়বে বলার মতো দিয়ে পদাঘাত করবে কালীর মস্তকে। আর ঠিক সময় তুমি দংশন করবে বাম পদের কনিষ্ঠ অঙ্গনে। বেশ মা, আমি তাই করবো। এই প্রদীপখানা নিভিয়ে দিয়ে আমি বালা রঙে তেল ছুটিয়ে দেব। যদি মোর মস্তকে করেন পদাঘাত, তবে করবো আমি দংশন, নইলে আমি ফিরে যাব নবরমে দেবে। ওরে লক্ষাই, আমি তোর পদতলে বসলাম, তুই যদি আমার মস্তকে করিস পদাঘাত, তাহলে তোমায় আমি ছেড়ে দেব না। যদি না করিস, তাহলে আমি ভোরবেলায় গিয়ে মাকে বলবো, ওগো মা, তাদের কোনো দোষ পাইনি, তাই আমি তাদেরকে দংশন করিনি। ও নাগির কান্দে
দংশন করেছি রে, তুই ফিরে আয়। ওরে ভাই, প্রথমবারের মতো তোমায় আমি ক্ষমা করলাম, দ্বিতীয়বার যদি করিস মোর মস্তকে পদাঘাত, তবে আমি তোমায় ছেড়ে দেব না। আরে প্রথমবারও মারলি লাথি, ছেড়ে দিলাম তবে হাত। আর দ্বিতীয়বারে মারলে লাথি, ছেড়ে কথা নাই। ওরে ভাই, আর আমি সহ্য করতে পারলাম না, দ্বিতীয়বার মোর মস্তকে করেছিস পদাঘাত, তোমায় আমি ছেড়ে দেব না, এই মুহূর্তে তোমায় আমি ধ্বংসন। কেন কেন বারবার আমায় বলে? ও নাগিনী, নাগিনী, ওই লোকটাকে দংশন করেছিলে, এই দ্বিতীয়বার তাকে ক্ষমা করে দে। তাই আমি তাকে দ্বিতীয়বারে ক্ষমা করে দেব। দ্বিতীয়বারে যদি বলে মস্তকে করে ভাই, এই বাসর করে আমি কথা দিলাম, দ্বিতীয়বারে যদি বলিস মোর মস্তকে কথা। এই কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। না। তোমায় সর্পে দংশন করেছে, তুমি একটিবার আমায় দেখাতে লাগলো, তুমি একটিবার আমায় দেখাতে পারতে গো। ওই কেন তোমার চোখে জল? এমন কি হয়েছে বৌমা? কি হয়েছে জানো? ওই আপনার সন্তানকে সর্পে দংশন করেছে মা। ওই লেখায় তুই একবার মা বলে ডাক লেখা। তাই আমার লক্ষ্মীদের আমায় ছেড়ে যেতে পারি না, আমায় ছেড়ে যেতে পারি না। ওই লক্ষ্মী তো, ওরে বাবা, দেখলে তোর মা এসেছে, তুই একবার আমায় মা বলে না, একবার মা বলে না। ওইটা আমি দেখতে পাচ্ছি, কোম্পানির কনিষ্ঠ আঙ্গুলির অংশ সবজি গরমে বয়ে যায়। তুই একেবারে কথা বল, তুই একেবার আমায় মা বলে ডাক লেখা। আর আমার লক্ষ্মীন্দর, আর লক্ষ্মীন্দর আমায় মা বলে ডাকবি না। প্রিয় মন চেহারা
নয়নের তারা রে ওরে বেহুলা, আর ঘুমিয়ে থেকো না, একটিবার জেগে দেখো তোমার সর্বনাশ হয়েছে। তুমি বাসের ঘরে অন্ধকার কেন? আমায় বাতি জ্বালাতে হবে। স্বামী গো, ওই স্বামী, আজ তুমি এই স্বর্ণ পালক আছে ভূমিতে কেন ঘুমিয়ে আছো গো? চলো, একটিবার চলো ওই স্বর্ণ পালককে। বুঝতে পেরেছি তোমার অনেক বড় অভিমান হয়েছে, তাই না? স্বামী গো, তুমি আমার কাছে কে? তুমি চিনতে পারো না আমি জয়রাজ। আপনি এখানে আসবেন না, আমার কাছে আপনি বাধা দেবেন না। এই হলো আমার জীব, এই জীবের উপর অধিকার রয়েছে আমার, তাই বলি যমরাজ আপনি ফিরে যান। এই জীবের অধিকার হলো আমার। আমি যমরাজ, এই জীবের অধিকার আমার। তুমি যদি সেই ইচ্ছাই আমাকে জীব না দিতে পারো, আমি তোমাকে এখান থেকে যুদ্ধে পরাজয় করে ওর জীব আমি নিয়ে যাবো। আমি দেখি যমরাজ, তার মহত্ব বল আচরণ হবে এই আসলে আমি ধ্যান দেবে দেখি তুমি আমার পথ ছেড়ে যাও, নইলে আমি তোমার ঘরের থেকে জয় করে এই রূপবতী, এই রূপবতী খুঁজে যাবো। আমি নিকটে, আমি গিয়ে যুদ্ধ থামাবো। এই কি তুমি করেছো? পিতা, আপনার জন্য আমার শতকোটি প্রণাম পিতা। কেন, কিসের কারণে তুমি যুদ্ধ করছো? পিতা, তুমি তো জানো ভালো করে চম্পকনগরে আজ চন্দ্রপতি সুন্দর পুত্রের মৃত্যু হয়েছে বলে সে জীবের অধিকার আমার। সেই জীবের কারণে আমি এই বিশ্বভূষণ পেয়ে ধরতে পারি, তাই আমি সে জীব যমদেবকে দিতে দেব না। না দেবা দেবের মহাদেব, বলুন। এই জীবের মালিক আমি। আমি যেহেতু যমরাজ, আপনি বিচার করুন। বেশ, আমি বিচার করব। কেননা এই জীবের অধিকার হচ্ছে ওই যে পদ্মা, সেই সাদের মরা নয়, বিবাদের মরা। বুঝেছ না যমরাজ? আমি বলছি তুমি তাদের হাতে ফিরিয়ে দাও। কিছুতেই না। পিতা, একটি কাজ করতে হবে। আজ সেই জীব সেই যমদেবের কাছে থাকো, কিন্তু আমার যেদিন প্রয়োজন হবে সেদিন তাকে দিতে হবে। নিশ্চয়ই বলেছ, সত্যি বলেছ। আমার বিশ্বাস নেই, তাই তুমি করো আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার। 1 সত্য, 2 সত্য, সত্য দিন তিনবার। যাহা বলিব পালিব বাবা। যাহা বলিবে আমি পালিব শতবার। বেশ, তবে আজ হতে বিবাদ দূরে রাখলাম। জীব থাকলো আপনার কাছে, আপনি যান আপনার কাছে আর আমি যাই। আমি সেই বাসর ঘরে
মেহরা রয়েছে ঘুমিয়ে, তাকে আমাকে ঘুম ভাঙাতে হবে। ছুটে যাও তোমরা, ছুটে যাও, আর বিলম্ব করো না, এই মুহূর্তে আমার অনেক কাজ রয়েছে, তোমরা ছুটে যাও। তাই তো লক্ষিন্দরের হয়েছে মৃত্যু, আমার কার্য হয়েছে সফল। তাই বিপুলা বাড়ি জেগে রয়েছে সেই বাসর ঘরে ঘুমিয়ে, তাই আজ থেকে জাগাতে হবে। জাগো বিপুলা জাগো, আর ঘুমিয়ে থাকো না, অচেতন হয়ে ঘুমিয়ে না থেকে জেগে দেখো তোমার স্বামী মৃত্যুবরণ করে